নমস্কার প্রিয় শিক্ষার্থী, ম্যাথ স্টাডি ঋষি স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2025-এর টেস্ট পেপারের এবিটি টেস্ট পেপার থেকে আমি তোমাদের 97 পৃষ্ঠা থেকে তোমাদের আমি বড় কোশ্চেনগুলো করাবো, ঠিক আছে? তো দেখো বড় কোশ্চেনগুলো কী কী রয়েছে, দেখো এখানে আমরা 5 রয়েছে, 6 রয়েছে, 7 রয়েছে, 8 রয়েছে, তারপরে তোমার 12 আছে, 13 রয়েছে। তো আমি এক ধার থেকে প্রত্যেকটা অঙ্ক তোমাদের করাচ্ছি, দেখো ভালো করে মন দিয়ে দেখো। 97 পেজের 5 নম্বর অঙ্ক, ঠিক আছে? তো দেখো 5-এর 1 নম্বর প্রশ্নটা কী বলেছে, দেখো বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমি শুরু করছি। তাহলে 1 নম্বর কোশ্চিন, 5-এর 1 নম্বর কোশ্চিন, এর বড় প্রশ্ন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা কি দেওয়া আছে, দেখো বলেছে, দেখো 5-এর 1 নম্বর বলেছে, দেখো 2 বছরের সরল সুদ বলছে 8,400 টাকা, ঠিক আছে? এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে 1 বছরের সরল সুদ কত হয়ে যাবে? তো 2 বছর যদি 8,400 টাকা, তাহলে 1 বছর তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 8,400 ভাজক 2 মানে হয়ে যাবে 4,200 টাকা। ব্যাস হয়ে গেল 4,200 টাকা। আচ্ছা, এবার দেখো তার মানে দেখো কি বলতে চাইছে যে 4,200 টাকার 1 বছরের সুদ আমি এখন বের করতে চাই, ঠিক আছে? তো 4,200 টাকার 1 বছরের সুদ কত হয়ে যাবে? 8,652 মাইনাস 8,400 টাকা। তো এটা যে বিয়োগ করে যেটা হবে সেটা হয়ে যাবে 1 বছরের সুদ, সেটা হচ্ছে 252 টাকা। ব্যাস হয়ে গেল। এবার আমরা কি বলবো যে 1 টাকার 1 বছর সুদ কত হয়ে যাবে? তাহলে 1 টাকার 1 বছর সুদ হয়ে যাবে 252/4200 টাকা, ঠিক আছে? মানে যদি 4200 টাকার সুদ 252 টাকা হয়, তাহলে 1 টাকার 1 বছর সুদ হয়ে যাবে 252/42 টাকা। ব্যাস হয়ে গেল। এবার আমরা কি বলবো, তাহলে একই রকমভাবে 100 টাকার 1 বছর সুদ কত হয়ে যাবে? তাহলে 252 × 100/4200 টাকা। ব্যাস হয়ে গেল। এবার আমরা কি জাস্ট কাটাকাটি করবো, এই শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে গেলো। দেখো 42 কেজি 252 দিয়ে ভাগ করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে 6, তাহলে আমরা কি পেয়েছি? 6 টাকা পেয়ে যাচ্ছি। তার মানে 100 টাকার 1 বছর সুদ হয়ে গেল 6 টাকা। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি যে বার্ষিক সরল সুদের হার কত হয়ে যাচ্ছে? যেহেতু 100 টাকায় 6 টাকা সুদ, তার মানে বার্ষিক সরল সুদের হার হয়ে যাচ্ছে 6%, ঠিক আছে? এখন আমরা কি বলবো যে মনে করি মূলধন, আমরা মূলধন জানি না, মূলধনটা পি সমান ধরে নিচ্ছি আমরা x টাকা, ঠিক আছে? মূলধনটাকে পি দ্বারা চিহ্নিত করা হয়, আমরা ধরে নিচ্ছি x টাকা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তাহলে তোমার সুদ কত হয়ে যাবে? তাহলে সুদ আই সমান 4200 টাকা, আর সময় কি বলেছিল? 1 বছর। সময় টিকে আমরা এখানে 1 বছর দেওয়া আছে, ঠিক আছে? এবং সুদের হার কত পেয়েছি আমরা? 6% পেয়েছি। তাহলে আর এর মান হচ্ছে 6%, ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা কি জানি? আই সমান যে PRT/100, আই সমান PRT/100 হয়ে গেল। ব্যাস। এবার আমরা কি জাস্ট এর মানটা বসাবো। এবার দেখো আয়ের মান হচ্ছে এখানে 4200, এখানে সুদের মানটা ছিল 4200 টাকা, আয়ের মান হচ্ছে 4200। আচ্ছা, পি এর মানটা আমরা ধরেছি x ইন্টু 6, আর এর মান হচ্ছে 6, আর টি এর মান হচ্ছে 1 বছর বাই 100। ব্যাস হয়ে গেল। জাস্ট আমরা ক্যালকুলেশন করবো। যদি ক্যালকুলেশন করি, দেখো 6 সাথে এটা এটা কেটে যাবে, 6 সাথে এটা কত হয়ে যাবে? 6 সাথে এটা 42 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 700। তার মানে কোনাকুনি যদি করি, তাহলে এক্স হয়ে যাবে 70,000 টাকা, ঠিক আছে? তাহলে নির্ণয় মূলধন কত হয়ে যাবে? তাহলে নির্ণয় মূলধন হয়ে যাবে 70,000 টাকা, ঠিক আছে? আর সুদের হার কত হয়ে যাবে? সুদের হার হয়ে যাবে 6%। আমরা আগে বের করেছি 6%, ঠিক আছে? তাহলে 5-এর 1 নম্বর কোশ্চেন আমাদের তাহলে কমপ্লিট। দেখো নেক্সট 5-এর 2 নম্বর কোশ্চেন কি বলেছে? দেখো সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। তারপরে বলছে দেখো কয়েক মাস পরে সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করলো। তারপরে বলেছে বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং পৃথা 1,080 টাকা লভ্যাংশ পেলো। তাহলে বলছে যে সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল তা নির্ণয় করি, ঠিক আছে? এই অঙ্কটি খুব বড় অঙ্ক, তাহলে আমাদের ভালোভাবে করতে হবে। শুরু করছি তাহলে। আচ্ছা, প্রথমে আমরা বলবো কি যে ধরি 5-এর 2 নম্বর কোশ্চিন, ধরি ব্যবসা শুরুর x মাস পর সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করলো। ব্যাস হয়ে গেল, এটা বলে দিলাম। আচ্ছা, এখন তো আমরা কি বলবো যে সাব্বার 6,000 টাকা খাটে x মাস, এবং ও যে আরও যে 3,000 টাকা নিয়ে এসেছিলো, তাহলে 6,000 প্লাস 3,000 কত টাকা হয়ে যাবে? 9,000 টাকা। তাহলে এই 9,000 টাকা খাটে 12 মাইনাস x মাস। ব্যাস হয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট আমরা কি বলবো যে দীপকের 8,000 টাকা খাটে 12 মাস, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি বলবো যে পৃথার 9,000 টাকা খাটে 12 মাস। হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি বলবো যে সাব্বা, দীপক ও পৃথার মূলধনের অনুপাত আমরা কি বলবো? তাহলে 3 জনের মূলধনের অনুপাত বার করবো আমরা। 3 জন যদি মূলধনের অনুপাত বার করি, তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো প্রথমে দেখো 6,000 টাকা এর খেটেছিল তোমার এক্স মাস, তাহলে 6,000 ইন্টু এক্স প্লাস তারপরে 9,000 টাকা, 6,000 প্লাস 3,000 মানে টোটাল হচ্ছে 9,000 টাকা খেটেছিল 12 মাইনাস এক্স, সেটা হয়ে যাবে 9,000 ইন্টু 12 মাইনাস এক্স। হয়ে গেল, এটা হয়ে গেলো একমাত্র হয়ে গেলো সাব্বার। আচ্ছা, নেক্সট আমরা কি পাবো? দীপকের জন্য দেখো দীপক 8,000 টাকা খেটেছিল 12 মাসের জন্য, তাহলে 8,000 ইন্টু 12। আর একরকমভাবে পৃথার তোমার 9,000 টাকা খেটেছিল 12 মাসের জন্য, তাহলে 9,000 ইন্টু 12। ব্যাস, এবার কি জাস্ট এবার ক্যালকুলেশন, যদি ক্যালকুলেশন করি তাহলে এটা কথা হয়েছে, এটা হয়ে যাচ্ছে 6,000 এক্স, আর এটা হয়ে যাচ্ছে 9/12 108, মানে 1,08,000 টাকা, মাইনাস 9,000 এক্স, ঠিক আছে? আচ্ছা, একরকমভাবে এটা হয়ে যাবে 8/96,000, এটা হয়ে যাচ্ছে 9/108, মানে 1,08,000 টাকা। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করবো? এটা ক্যালকুলেশন করবো। যদি ক্যালকুলেশন করি তাহলে 1,08,000 মাইনাস 3,000 এক্স অনুপাত 9,000, এটা হয়ে 9 লাখ কত হয়ে যাচ্ছে? এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে
96,000 টাকা, আর এটা হয়েছে 1,08,000 টাকা, ব্যাস হয়ে গেল। আচ্ছা নেক্সট আমরা কি পাচ্ছি, নেক্সট আমরা পেয়ে যাব এখান থেকে, যদি আমরা নেক্সট যদি বার করতে যাই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে, তাহলে দেখো এখান থেকে আমরা 3,000 তাহলে কমন নিব, তাহলে এখান থেকে 3,000 কমন যদি নিই, তাহলে 3,000 যদি কমন নিই তাহলে 36 মাইনাস এক্স, এটা হয়েছে 96,000, এটা হয়েছে 1,08,000 টাকা, ব্যাস হয়ে গেল। আচ্ছা এবারে আমরা এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা তোমার 3 দিয়ে তোমার 1,000 দিয়ে ভাগ করে দেবো, যদি 1,000 দিয়ে ভাগ করি তাহলে কথা এটা যাবে 3, ব্র্যাকেট হয়ে যাবে 36 মাইনাস এক্স, এটা যাবে এটা 96, এটা হয়ে যাবে 108 মানে 108, ঠিক আছে। আচ্ছা জাস্ট এবার কাটাকুটি ক্যালকুলেশন করেছি এখানে, হ্যাঁ শূন্য শূন্যগুলো কেটেছি, ব্যাস। এবার এখন কী পাচ্ছি তাহলে, আবার আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, 3 দিয়ে ভাগ করে এটা কত হয়ে যাবে 36 মাইনাস এক্স, এটা হয়ে যাবে 32, এটা হয়ে যাবে 36, ব্যাস হয়ে গেল। আচ্ছা তাহলে পৃথার ভাগের হার, পৃথার ভাগ হার, পৃথার ভাগ হার কত হয়ে যাবে, পৃথা কোনটা, পৃথা ছিল তোমার 3 নম্বরটা, পৃথার ভাগ হার 36 বাই টোটালটা কত এই সবটার যোগ ফলে যাবে 36 বাই 36 মাইনাস এক্স, হ্যাঁ 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস 36, এটা যোগ এটা যোগ এটা 3 যোগ করে দিলাম, তাহলে কী হয়ে যাচ্ছে 36 বাই 104 মাইনাস এক্স। তাহলে আমরা কী বলবো, শর্তানুসারে এই টাকাটা তো আমার বলে দিয়েছিল যে 1,080 টাকা, তাহলে শর্তানুসারে এই টোটালটা পরিমাণ মানে হচ্ছে 1,080, তো 3,000 ইন্টু 36 বাই 104 মাইনাস এক্স, হ্যাঁ সমান হয়ে যাবে 1,080। তাহলে দেখো কী পাচ্ছি আমরা, এখান থেকে এই শূন্য কেটে দিলাম, তারপর আমরা এখান থেকে আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 3 দিয়ে কাটলে না পেয়ে যাবো আমরা 100, এটা 3 দিয়ে কাটলে পেয়ে যাবো, হ্যাঁ এটা আমরা এটা কাটাকাটি করবো। আচ্ছা 36কে আবার 3 দিয়ে কাটি, তাহলে সব কাটাকাটি করে কী পেয়ে যাচ্ছি, যদি কাটাকাটি করে পাচ্ছি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 100, এদিকে পাচ্ছি 100, এদিকে পাচ্ছি যে তোমার 104 মাইনাস এক্স, তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে 100 যদি আমরা কাটাকাটি করি, হ্যাঁ তাহলে 100 ইকুয়ালস টু 104 মাইনাস এক্স, তাহলে পাই যাচ্ছি এখানে এক্স দিয়ে নিয়ে আসবো 104 মাইনাস 100 মানে এক্স সমান 4 পেয়ে যাচ্ছি। অতএব আমরা কী বলবো যে অতএব সাব্বা ব্যবসা শুরুর 4 মাস পর আরও 3,000 টাকা লগ্নি করেছিল বা করে, ব্যাস এটাই হচ্ছে আমাদের 5-এর 2 নম্বর কোশ্চেন কমপ্লিট হলো, ঠিক আছে। দেখো 6-এর 1 নম্বর প্রশ্নটা কী বলেছে, বলেছে দেখো সমাধান করো এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3, হ্যাঁ সমান মাইনাস 6 × 6 = 7, যেখানে এক্সের মান 3 এবং মাইনাস 3 হবে না। তাহলে সমাধানটা শুরু করছি। প্রথমে আমি কী করলাম, রাশিটা লিখে নিলাম, এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান মাইনাস 6 × 6 = 7, ব্যাস হয়ে গেল। এবার আমরা কী করবো, জাস্ট এবার কী করবো, এই যে বাম দিকের পোর্শনটাকে আমরা কী করবো, লসাগু করবো। তাহলে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 লসাগু করলে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 হয়ে যাবে নিচে, আর এটা যদি আমরা হিসাব করি তাহলে এক্স প্লাস 3 কেটে গেল, তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এটা হয়ে যাবে এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 48 হ্যাঁ 800 মাইনাস 48/7 হয়ে গেল। আচ্ছা এবার আমরা কী করবো, এখানে দেখো লেখা যায় মাইনাস, দেখো যদি এটা প্লাসে থাকতো এটা মাইনাস থাকতো তাহলে লিখতে পারতাম 4ab, কিন্তু যদি মাইনাসটা আগে রয়েছে তাহলে আমরা লিখবো মাইনাস 4ab, তাহলে মাইনাস 4ab মানে এ বলতে এক্স, বি বলতে 3, তাহলে মাইনাস 4ab বাই এটা হয়ে যাবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 মানে হয়ে যাচ্ছে এটা তোমার x² মাইনাস 9, ঠিক আছে। আর এবার 3² মাইনাস 48/7, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে মাইনাস 12x বাই x² মাইনাস 9, হ্যাঁ ইকুয়ালস টু মাইনাস 48/7, ব্যাস হয়ে গেল। এই মাইনাস মাইনাস কেটে গেল, এন হয়ে 4 × 12 = 48, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে আমরা কী পেলাম, তাহলে এই কোনা যদি গুণ করি তাহলে হয়ে যাবে 4x² মাইনাস 36, এটা হয়ে যাচ্ছে 7x, ব্যাস হয়ে গেল। এবার আমরা কী করবো, সবাইকে নদীর এক পারে নিয়ে চলে যাবো, তাহলে কী পাচ্ছি 4x² মাইনাস 7x মাইনাস 36 ইকুয়ালস টু 0। এবার আমরা মিডল টার্ম করবো, তাহলে 4x² মাইনাস 16x প্লাস 9x মাইনাস 36 ইকুয়ালস টু 0 পেয়ে গেলাম, ব্যাস হয়ে গেল। এবার আমাদের কাজ হবে কি, এবার এখান থেকে 4x কমন নিব, তাহলে এখানে x মাইনাস 4 প্লাস 9 কমন নেব, x মাইনাস 4 ইকুয়ালস টু 0, ব্যাস হয়ে গেল। তাহলে সেখানে কী পাচ্ছি, তাহলে x মাইনাস 4 কমন নিব, তাই এখানে পাবো 4x প্লাস 9 ইকুয়ালস টু 0, ব্যাস হয়ে গেল। তাহলে হয় x মাইনাস 4 ইকুয়ালস টু 0 অথবা 4x প্লাস 9 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা x এর মান 4 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 4x ইকুয়ালস টু মাইনাস 9, হ্যাঁ বা x এর মান হচ্ছে মাইনাস 4। তাহলে নির্ণয় সমাধান কত কত হচ্ছে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে মাইনাস 9/4, এটা হচ্ছে আমাদের 6-এর 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে। আমরা নেক্সট 6-এর 2 নম্বর প্রশ্নে যাবো এবার। দেখো নেক্সট 6-এর 2 নম্বর প্রশ্ন কী বলেছে, যদি x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a এর মান 0 নয়, দীঘার সমীকরণ বীজদ্বয় অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 হোল স্কোয়ার বাই r ইকুয়ালস টু b² বাই ac, ঠিক আছে। এই অঙ্কটি খুব খুব ইম্পর্টেন্ট 2025 সালের জন্য, হ্যাঁ তাহলে শুরু করছি তাহলে 6-এর 2 নম্বর প্রশ্ন। আচ্ছা প্রথমে আমাদের লিখে নিলাম 6-এর 2 নম্বর প্রশ্ন, কি দেখো কী দেওয়া আছে, দেওয়া আছে তোমার দেখো যে যদি x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 লিখে দিলাম, তাহলে আমরা কী বলবো, ধরি এই যে সমীকরণটা দেওয়া আছে এর বীজ দুটি হচ্ছে আলফা, একটা হচ্ছে আর আলফা, যেহেতু 1:r অনুপাতে বলেছে তাই আমি এখানে ধরবো একটা আলফা, এখানে হয়ে যাবে তাহলে হ্যাঁ আর আলফা, ব্যাস হয়ে গেল। তাহলে দুটি বীজ হচ্ছে আলফা আর আলফা। তাহলে আমরা এখন কি বলবো, যে বীজ দুটির যোগফল কী পেয়ে যাবো, তাহলে বীজ দুটির যোগফল আলফা প্লাস আর আলফা হয়ে যাবে মাইনাস b/a, ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে কী করবো, আমরা আলফা কমন নিব, r প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস b/a, ব্যাস হয়ে গেল।
এবার আমরা নেক্সট কী করবো, উভয় পক্ষ হোল স্কোয়ার করে দেবো। হোল স্কোয়ার হয়ে যাবে এটা আলফা স্কোয়ার প্লাস আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়ালস হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মাইনাসটা উড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা শুধু আলফা স্কোয়ার মান পেয়ে যাবো যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা সুন্দর করে আমরা 1 নম্বর নাম দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এবার নেক্সট করবো কি, আবার বীজ দুটির গুণফল আমরা কি জানি যে আর আলফা ইন্টু আলফা সমান শেষ বাই প্রথম না সি বাই এ, ব্যাস হয়ে গেল। এখান থেকে আমরা কী করবো কি, আর আলফা স্কোয়ার সমান সি বাই এ হয়ে যাবে ক্যালকুলেশন করলে। এখান থেকে আমরা করবো আর ইকুয়ালস টু হয়ে যাবে সি বাই এ, আর এ হয়ে যাবে 1 বাই আলফা স্কোয়ার। ঠিক আছে, নদীর উপরে গিয়ে ডিগবাজি খেয়ে যাবে। একরকমভাবে আমরা কী করবো, আর সমান হয়ে যাবে সি বাই এ। এই যে দেখো আলফা স্কোয়ারের মান তো তোমার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আর প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে 1 বাই আলফার মানটা কি, তাহলে ডিগবাজি খেয়ে যাবে। এটা হয়ে যাবে উপরে হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই বি স্কোয়ার। মানে আমরা কী করেছি, এটা 1 থেকে পেয়েছি, ব্যাস হয়ে গেল। এবার আমরা কী করবো, যে আর সমান পেয়ে যাচ্ছি, তাহলে এসি যদি গুণ করি এ এ এ কেটে দিলাম, তার মানে উপরে একটা এ স্কোয়ার ছিল, এখানে এ ছিল, তাহলে একটা এ কেটে যাবে। তাহলে শুধু থাকবে এখানে এ, তাহলে এসি ইন্টু আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার আমরা কী করি, জাস্ট কোনাকুনি গুণ করে দিব, তাহলে কী হয়ে যাবে, এই কোনাকুনি যদি গুণ করি এর নিচে মানে 1, তাহলে এসি ইন্টু আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার আর হয়ে গেল। অর এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে আমরা আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই এই আরটাকে এদিকে নদীর উপরে নিয়ে চলে আসবো, তাহলে বাই হয়ে যাবে সমান বি স্কোয়ার বাই এসি। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তো আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের 6-এর 2 নম্বর কোশ্চেন তাহলে আমাদের পুরো কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা নেক্সট 7-এর কোশ্চেনে যাব। নেক্সট দেখো 7-এর 1 নম্বর প্রশ্নটা কী বলেছে, দেখো এক্স ইকুয়ালস টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং এক্স ওয়াই ইকুয়ালস টু 1 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 12/11। ঠিক আছে, এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, এটি কিন্তু তোমাদের ক্লাস 10-এর টেক্সট বুকেও রয়েছে অঙ্কটি। তাহলে শুরু করা যাক অঙ্কটি। তাহলে শুরু করছি। তাহলে প্রথমে কী করেছি, রাশিটা লিখে নিয়েছি এক্স সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর যেখানে এক্স ওয়াই ইকুয়ালস টু 1, ব্যাস হয়ে গেল। এবার আমরা কী করবো, দেখো এখান থেকে আমরা টক করে আমরা ওয়াইয়ের সমান কী পাচ্ছি 1/x। আচ্ছা, যদি এক্স এর মান যদি দেখো √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 হয়, তাহলে দেখো 1/x কী হয়ে যাবে, তাহলে উল্টে যাবে, তাহলে মাইনাসটা উপরে যাবে, প্লাসটা নিচে হয়ে যাবে। তাহলে দেখো √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, ব্যাস হয়ে গেল। এখান থেকে আমরা করবো কি, এক্স প্লাস ওয়াই বের করবো। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে যাবে, এক্স এর মানটা লিখে নিয়েছি আর ওয়াই এর মানটা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর কী করেছি, এই দুটো লসাগু করেছি, √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3 লসাগু করলাম। লসাগু করে যদি কত হবে, উপরেরটা তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাসের হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে মাইনাসের হোল স্কোয়ার, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এখানে নিচে কি পাচ্ছি, নেক্সট লাইনে দেখো এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ বলতে √7 আর বি বলতে এখানে হচ্ছে √3। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেল। আর দেখো √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3, তাহলে কত হচ্ছে √7 মাইনাস হোল স্কোয়ার √7 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্যাস, নেক্সট লাইনে কি পাচ্ছি, তাহলে আমরা পেয়েছি 2 ইন্টু এটা হয়েছে √7 হোল স্কোয়ার মানে 7 আর √3 হোল স্কোয়ার মানে 3, আর নিচে হয়েছে √7 হোল স্কোয়ার 7 আর √3 হোল স্কোয়ার হয়েছে 3। তাহলে আমরা পেয়েছি 2 ইন্টু 10, হ্যাঁ, আর নিচে পেয়েছি 4। তাহলে কী হবে, 2কে 4 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাবে 2, আর 2 ইন্টু আবার 10কে কাটাকাটি হয়ে যাবে 5। তাহলে আমরা কী পেয়ে গেলাম, যে এক্স প্লাস ওয়াই এর মানটা পেয়ে গেলাম আমরা 5। এটা সুন্দর করে আমরা রাখবো, আমাদের কাজে লাগবে নেক্সট লাইনে। এখন আমরা কী করবো, যেটা আমাদের মান বের করতে বলেছে সেই মানটা আমরা সেইটা রাশিটা লিখে নিলাম। কী বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ব্যাস ঠিক আছে। এবার আমরা কী করবো কি, এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা পাশাপাশি রাখবো আর প্লাস এক্স ওয়াইটাকে সাইডে রাখবো। একরকমভাবে নিচেও তাই করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম পাশাপাশি, মাইনাস এক্স ওয়াইটাকে সাইডে রাখলাম। ঠিক আছে, এবার দেখো এটার ফর্মুলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2xy, আবার দেখো প্লাস এক্স ওয়াই ছিল রেখে দিলাম, হ্যাঁ, এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2xy মাইনাস এক্স ওয়াই ছিল রেখে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমাদের কাজ হবে কি, এবার আমরা কী করবো, এটাকে জাস্ট এবার ক্যালকুলেশন করবো। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই, তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস এক্স ওয়াই। একরকমভাবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কত হয়ে যাচ্ছে মাইনাস 2xy মাইনাস এক্স, মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস 3xy, ব্যাস হয়ে গেল। এবার দেখো আমাদের প্রত্যেকটার মান জানি, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার, ও এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1, তাহলে 1 রেখে দিলাম। একরকমভাবে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মান হচ্ছে তোমার 5 এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই মানে 3 ইন্টু 1 হয়ে যাবে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার জাস্ট ক্যালকুলেশন করবো, 5 এর স্কোয়ার মানে হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 1, হ্যাঁ, আর নিচে হয়ে যাবে 25 মাইনাস 3, ব্যাস হয়ে গেল। তাহলে 25 থেকে 1 বার 24 আর 25 থেকে 3 বার 22, তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে 12/11। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 12/11। তাহলে আমাদের 7-এর 1 নম্বর প্রশ্নের উত্তর তাহলে হয়ে গেল, সমাধান করে ফেললাম। এবার আমরা নেক্সট 7-এর 2 নম্বর প্রশ্নে আমরা যাব।
দেখো 7-এর 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, বলেছে দেখো এ সমানুপাতিক বি এবং বি সমানুপাতিক সি হলে দেখাও যে এ কিউ ইন্টু বি কিউ প্লাস বি কিউ ইন্টু সি কিউ প্লাস সি কিউ ইন্টু এ কিউ সমানুপাতিক এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। ঠিক আছে, তাহলে অঙ্কটা শুরু করছি। এই অঙ্কটি কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে, এর ক্যালকুলেশনগুলো কিন্তু খুব সূক্ষ্ম, তাই আমাদের অঙ্কটি ঠান্ডা মাথায় দেখতে হবে। শুরু করা যাক তাহলে। আচ্ছা, প্রথমে কি দেওয়া আছে দেখো, প্রথমে দেওয়া আছে দেখো এ সমানুপাতিক বি, তাহলে আমরা কি বলতে পারি, এ সমানুপাতিক কে ওয়ান ইন্টু বি, যেখানে কে ওয়ানটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। বাস এটাকে আমরা কি করলাম, 1 নম্বর নাম দিলাম। নেক্সট আমরা কি করবো দেখো, একরকমভাবে দেখো দেওয়া আছে বি সমানুপাতিক সি, তাহলে আমরা কি বলবো, বি সমান কে টু ইন্টু সি, যেখানে কে টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ব্যাস আমরা লিখে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করবো, যে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, আমরা এই যে 1 আর যে 2, যেটা 2 হলো, এই দুটো সমীকরণ আমরা কি পাচ্ছি তাহলে এখন, তাহলে আমরা পাচ্ছি এ সমান কে ওয়ান বি, হ্যাঁ, আর দেখো কে ওয়ান সমান রেখে দিলাম, আর বি এর মানটা কিন্তু কে টু ইন্টু সি, তাহলে কে টু ইন্টু সি রেখে দিলাম, তাহলে দুটো গুণগুলো কত হয়ে যাবে, কে ওয়ান ইন্টু কে টু ইন্টু সি। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট কি পাচ্ছি, আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। এখন কি বলছি দেখো, এখন এ কিউ ইন্টু বি কিউ প্লাস বি কিউ ইন্টু সি কিউ প্লাস সি কিউ ইন্টু এ কিউ যা ছিল সেটা আমরা লিখে নিলাম। লিখতে প্রত্যেকটা আমি মানটা বসাবো। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকটা যদি মান বসাই, প্রত্যেকটা আমি মান বসিয়ে দিচ্ছি। দেখো কে ওয়ান ইন্টু কে এ কিউ বি কিউ এর মান বসাবো, কে তাহলে বি কিউ সি কিউ প্রত্যেকটার মান বসাবো। ঠিক আছে, আচ্ছা দেখো এ এর মান হচ্ছে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু সি হোল কিউব, হ্যাঁ, বি এর মান হচ্ছে কে টু সি হোল কিউব, হ্যাঁ, আর প্লাস একরকম বি কিউ সি কিউ এর মানটা বসিয়ে সবটার মান বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু ইন্টু রয়েছে, সবটার কিন্তু মান বসিয়ে দিয়েছি, হ্যাঁ, প্রত্যেকটার মান কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ব্যাস বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কী করবো আমি দেখো, এখান থেকে ক্যালকুলেশন করবো। এখানটা দেখো কী পাওয়া যাবে, কে ওয়ান কিউব, হ্যাঁ, কে টু কিউব সি কিউব, একরকমভাবে কে টু কিউব সি কিউব, হ্যাঁ, একরকমভাবে এটা হয়ে যাবে কে টু কিউব সি কিউব ইন্টু সি কিউব, মানে সি সিক্স হয়ে যাচ্ছে এখান থেকে। আর এখানে একরকমভাবে এখানে পেয়ে যাবে সি কিউব ইন্টু সি কিউব, মানে সি সিক্স কে ওয়ান কিউব কে টু কিউব। ঠিক আছে, ব্যাস একরকমভাবে এখানেও সবটাকে আমি কী করেছি, সবটাকে গুণ করে দিয়েছি। ঠিক আছে, সবটাকে গুণ করে দিয়েছি, হ্যাঁ, এই যে ব্র্যাকেটগুলোর ভিতরে আমি গুণ করে দিয়েছি, আর বাইরে যা ছিল তাই রেখে দিয়েছি। ঠিক আছে, মানে এটা হচ্ছে কে ওয়ান কে টু সি প্লাস এখানে হয়ে যাবে কে টু সি স্কোয়ার। আমি এখান থেকে কী করেছি, একেবারে কে ওয়ান কে টু কিউব সি কিউব কিন্তু কমন নিয়েছি। ঠিক আছে, এখানে সি স্কোয়ার, এখানে সি হয়ে যাবে, তাহলে আমি এখানে এটা কিন্তু ইন্টু হবে। ঠিক আছে, এটা কিন্তু ইন্টু হবে, মানে কে ওয়ান কে টু সি ইন্টু কে টু সি ইন্টু সি। ব্যাস হয়ে গেল। আচ্ছা তোমরা একটা পজ করে অঙ্কটা দেখে নিবে একবার ভিডিওটা জায়গাতে, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। যাই হোক, এবার আমি কী করেছি, এবার সবটা বাইরে সবটা গুণ করে এটা হয়েছে, আর ভিতরেটা গুণ করে তোমার ক্যালকুলেশন করে এটা হয়েছে। ব্যাস হয়ে গেল। এবার দেখো এখান থেকে পাচ্ছি কে ওয়ান কিউব কে টু সিক্স সি সিক্স প্লাস কে টু কিউব সি সিক্স প্লাস কে ওয়ান কিউব কে টু কিউব সি সিক্স হয়ে গেছে। ব্যাস এখান থেকে আমি নিচে কী পাচ্ছি, এখান থেকে নিচে আমি পেয়ে যাচ্ছি কে ওয়ান কে টু হোল কে ওয়ান কে টু স্কোয়ার ইন্টু সি কিউব, আর এই হচ্ছে কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান। ব্যাস হয়ে গেল। এখান থেকে দেখো এই প্রত্যেকটা দেখো সি সিক্স কমন যাবে, তাহলে সি সিক্স কমন নিয়েছি, তাহলে ভিতরে থাকছে কে ওয়ান কিউব ইন্টু কে টু সিক্স, আর এটা হয়ে যাচ্ছে প্লাস কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব ইন্টু কে টু কিউব, আর নিচে কী থাকছে, এখান থেকে দেখো কে ওয়ান কে টু এটা হয়ে যাচ্ছে সি সিক্স হয়ে যাবে, আর এখানে থাকছে তোমার কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান। তাহলে এই সিক্স আর এই সিক্স কেটে যাবে, তাহলে দেখো আলটিমেট সবটা দেখো কে দিয়ে মানটা থাকছে। ঠিক আছে, সবটা দেখো আলটিমেট কে দিয়ে মানটা থাকছে। যদি কে দিয়ে মানটা থাকে কী পাচ্ছি, কে ওয়ান কিউব প্লাস কে ইন্টু কে টু সিক্স প্লাস কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব ইন্টু কে টু কিউব বাই কে ওয়ান কে টু স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে থাকছে কে ওয়ান কিউব ইন্টু কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান। ঠিক আছে, দেখো প্রত্যেকটা এই সবটা কিন্তু তোমার কে দিয়ে তৈরি, মানে কে ওয়ান কে টু দিয়ে তৈরি। ঠিক আছে, আমি টোটালটাকে আমি একটা তাহলে ধ্রুবক ধরে নিলাম, এই ধ্রুবকটার নাম হচ্ছে পি। ঠিক আছে, যেটা ধ্রুবক, যেখানে কি পিটা হচ্ছে টোটালটা এই ভ্যালুটার মান, আর কি ওয়ান কিউ যেহেতু ধ্রুবক তাই হয়ে যাবে পিটা কিন্তু ধ্রুবক হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, হ্যাঁ, প্লাস সি কিউ বাই এ বি সি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মানটা পেয়ে যাচ্ছি আমরা সমান একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এটা, হ্যাঁ, সমানুপাতিক দিয়ে আমরা নিচেটা লিখতে পারি, অতএব এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ সমানুপাতিক এ বি সি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রমাণিত হলো। তাহলে 7-2 আমাদের কমপ্লিট। তোমরা অঙ্কটাকে ভালোভাবে দেখবে প্রত্যেকটা টার্ম, হ্যাঁ, তাহলে তোমরা বারবার ভিডিওটা দেখলে তোমার সবটা কমপ্লিট হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে 7-2 আমাদের কমপ্লিট। এবারে আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো 8-এর 1 নম্বর প্রশ্ন কী বলেছে, যদি এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু জেড বাই এক্স প্লাস ওয়াই, তবে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান হাফ, অথবা যদি হয় তবে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান অথবা -1-এর সমান হবে। এই অঙ্কটি 2025 সালের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অঙ্কটি তোমাদের খুব ভালোভাবে অঙ্কটি করে যেতে হবে এবার 2025 সালের মাধ্যমিকের জন্য। ঠিক আছে, তাহলে শুরু করছি তাহলে 8-এর 1 নম্বর প্রশ্নটি।
তাহলে প্রথমে দেখো কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে দেখো এই যে এক্স, হ্যাঁ এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা দেওয়া ছিল, আমি লিখে নিলাম। এবার আমরা কি করবো দেখো, এই প্রথম দুটো অনুপাত মানে এই দুটো অনুপাত আমরা প্রথমে নিব। তাহলে ঠিক আছে, তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স। ঠিক আছে, এবার আমরা কি করবো, কোনাকুনি গুণ করে দিব। তো কোনাকুনি গুণ কত হয়ে যাবে, এটা এক্স জেড প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড। ঠিক আছে, এবার আমরা কি করবো, সবটাকে নদীর পারে নিয়ে চলে আসবো। তাহলে এটা হয়ে যাবে এক্স জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু জিরো। এবার আমরা কি করবো, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাশাপাশি লিখবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু জিরো। ব্যাস হয়ে গেল। তারপর আমরা কি করবো, এটা ফর্মুলা ভেঙে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড কমন নেবো, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো। ব্যাস হয়ে গেল। নেক্সট আমরা লাইনে কি দেখবো, যে এক্স মাইনাস ওয়াই তাহলে এখান থেকে কমন যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, যে হয় এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো অথবা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো হলে এক্স সমান ওয়াই পেয়ে গেলাম, আর এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো পেয়ে গেলাম। ব্যাস ঠিক আছে। এবার আমরা কি করবো, কি নেক্সট আমরা দুটো নম্বর নিব, মানে 2 আর 3 নম্বর নিব, এটা নিব আর এটা নিব। ঠিক আছে, তাহলে ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু জেড বাই এক্স প্লাস ওয়াই নিবা। ঠিক আছে, এবার আমরা কি করবো, একই রকমভাবে আগের মতো কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ করলে কত পেয়ে যাবো, কোনাকুনি গুণ পেয়ে যাবো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেয়ে যাবো জেড স্কোয়ার প্লাস এক্স জেড। ব্যাস হয়ে গেল। এবার আমরা সবটাকে নদীর এক পারে নিয়ে চলে আসবো। তাহলে ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড ইকুয়ালস টু জিরো। ব্যাস একই রকমভাবে কী করবো, ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার, দেখো ফর্মুলা পেয়ে যাবে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার আমরা ওয়াই মাইনাস জেড কমন নিব, ওয়াই মাইনাস জেড কমন নিলাম, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা কি বলতে পারি, যে হয় ওয়াই মাইনাস জেড ইকুয়ালস জিরো অথবা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি এখান থেকে কী পাচ্ছি, যে তাহলে অথবা ওয়াই ইকুয়ালস টু জেড অর এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে দুই ক্ষেত্রে কি পেলাম, তাহলে দুই ক্ষেত্রে পেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো, অথবা কি পাচ্ছি আমরা দুটোতে কম্বাইন করলে, যে এক্স সমান আগে পেয়েছিলাম ওয়াই আর এখন পেলাম ওয়াই সমান জেড, মানে আলটিমেট পাচ্ছি আমরা এক্স সমান ওয়াই সমান জেড। যেহেতু দেখো তিনটাই সমান, তো আমরা ধরে নিব যে এখন এক্স সমান ওয়াই সমান জেড সমান কে। ঠিক আছে, তাহলে প্রথম অনুপাতে কি পাচ্ছি, যে এক্স বাই ওয়াই প্লাস জেড, আমি প্রত্যেকের মান আমি সবটার মান কে ধরে নিয়েছি। তাহলে এক্স এর মান কী হবে, ওয়াই এর মান কী হবে, জেড এর মানও কী হবে, তাহলে কে বাই কে প্লাস কে সমান কে বাই টু কে সমান এটা হয়ে যাবে, কে কে কেটে যাবে, হাফ থাকবে। ঠিক আছে, একই রকমভাবে দ্বিতীয় অনুপাতে কী পাবো, দ্বিতীয় অনুপাতে পেয়ে যাবো ওয়াই বাই জেড প্লাস এক্স সমান পেয়ে যাবো ওয়াই এর মান কে, জেড এর মান কে, এটার মান কে, তা কে বাই কে প্লাস কে মানে কে বাই টু কে সমান কে কে কেটে যাবে, এটা শুধু হাফ পেয়ে যাবো। ঠিক আছে, তৃতীয় অনুপাতে কী পাবো, জেড বাই এক্স প্লাস ওয়াই প্রত্যেকের মান বসিয়ে দেবো, এটা আমি একই রকমভাবে হাফ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি কী পাচ্ছি এখন, তাহলে প্রতিটি অনুপাতের মান কত পেয়েছি, হাফ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আবার প্রথম অনুপাতে এক্স বাই ওয়াই প্লাস জেড। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আমরা কি করবো, ওয়াই প্লাস জেডের মান তো তোমার আমরা কি জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো, তাহলে ওয়াই প্লাস জেডের মান কত হয়ে যাবে, সমান এটা হয়ে যাবে মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে এক্স বাই মাইনাস এক্স কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, মানে এক্স এক্স কেটে যাবে, তাহলে মাইনাস ওয়ান। একরকম আমরা দ্বিতীয় অনুপাতে কি পাচ্ছি, ওয়াই বাই জেড প্লাস এক্স, আবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো, তাহলে জেড প্লাস এক্স এর মান হয়ে যাবে মাইনাস ওয়াই, তাহলে ওয়াই বাই মাইনাস ওয়াই। ঠিক আছে, আমি এখানে ব্র্যাকেটে করেও দেখিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে মাইনাস ওয়ান। একইরকমভাবে তৃতীয় অনুপাত কী পাচ্ছি, জেড বাই এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা কী পাবো, জেড বাই এক্স প্লাস ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে মাইনাস জেড, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি জেড জেড কেটে যাবে, এটা পেয়ে যাবে মাইনাস ওয়ান। তাহলে আমরা কী পেলাম, প্রতিটি অনুপাত আমরা কত পেয়ে গেলাম, মাইনাস ওয়ান। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমাদের এটা অঙ্ক কমপ্লিট হলো। তাহলে আমাদের এই অঙ্কটি খুব খুব ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। ঠিক আছে, অঙ্কটি ভালো করে তোমরা দেখবে। দেখো 8-এর 2 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়ালস টু সি স্কোয়ার বাই এ প্লাস বি যদি সমান 1 হয়, তবে দেখাও যে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি সমান 1। ঠিক আছে, এই অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার অনুপাত সমানুপাত চ্যাপ্টার রয়েছে। অঙ্কটা তাহলে শুরু করা যাক। ঠিক আছে, তাহলে 8-এর 2 প্রশ্ন তাহলে সমাধান শুরু করছি। তাহলে আমি প্রথমে কি বলবো, দেখো এ স্কোয়ার প্রথমে কি দেওয়া ছিল, এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়ালস টু সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করবো, প্রত্যেকটা তাহলে 1 1 করে ধরে নিব, তাহলে 1 হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান 1, বি স্কোয়ার বাই সি প্লাস সি সমান 1, সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1। তাহলে এখানে কি পাচ্ছি, কোনাকুনি গুণ করলে এ স্কোয়ার সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ, আর সি স্কোয়ার সমান এ প্লাস বি। ব্যাস হয়ে গেল। এবার আমরা কি করবো, বাম পক্ষ যেটা দেওয়া ছিল সেটা লিখে নিব। তাহলে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। ঠিক আছে, এবার আমি প্রত্যেকটার মান আমি কি করবো, উভয়পক্ষে আমি উপর নিচে লব আর হরকে এ দিয়ে গুণ করে দিব। প্রথমটাতে এ দিয়ে গুণ করলাম, তাহলে এ বাই 1 ইন্টু এ মানে এ বাই এটা হয়ে যাবে এ দিয়ে গুণ করলে এ বাই এ প্লাস এ স্কোয়ার প্লাস একরকমভাবে এখানেও তাহলে বি দিয়ে গুণ করবো নিচে, তাহলে বি বাই বি প্লাস বি স্কোয়ার। একরকমভাবে এখানেও গুণ করে দেবো সি দিয়ে, সি বাই সি প্লাস সি স্কোয়ার। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, এ বাই এ আর এ স্কোয়ারের মান কিন্তু আমরা আগে বের করে রেখেছি বি প্লাস সি, তাহলে বি প্লাস সি বসিয়ে দিলাম। একরকমভাবে বি বাই বি প্লাস বি
স্কোয়ার মান হচ্ছে সি প্লাস এ, তাহলে সি প্লাস এ বসিয়ে দিলাম। একইরকমভাবে সি বাই সি প্লাস সি স্কোয়ার মান কত হয়ে যাবে এ প্লাস বি, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন যাবে, হ্যাঁ যদি কমন যায় তাহলে উপরে হয়ে যাচ্ছে, হ্যাঁ সবাই তো এ প্লাস, তাহলে কি হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি সবটা হয়ে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি কেটে যাবে, কেটে গিয়ে 1, তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলেছিল যেটা সমান 1, ডান পক্ষ আমাদের প্রমাণিত। তাহলে আমাদের 8-এর 2 অঙ্ক হয়ে গেল। এবার আমরা নেক্সট অঙ্ক যাব। দেখো 9, 10, 11 এগুলো কিন্তু তোমার জ্যামিতি রয়েছে, ঠিক আছে, সম্পদ রয়েছে, উপপাদ্য রয়েছে, তো এগুলো আমি আর করাচ্ছি না, আমি ডাইরেক্ট এবার 12 নম্বর অঙ্ক চলে যাচ্ছি। 12 1 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো 21 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একটি ঘোড়া দৌড়ে 5 সেকেন্ডে যে চাপ অতিক্রম করে তা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন বলছে তাহলে ঘোড়াটির গতিবেগ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে অঙ্কটা শুরু করছি। আচ্ছা, প্রথমে আমরা কী করবো, দেখো এরকম একটা ধরুন যে এরকম একটা বৃত্তাকার পথ আছে, হ্যাঁ বৃত্তাকার পথ, দেখো ঘোড়া তোমার দৌড়াচ্ছে। এবার ঘোড়া বলছে দৌড়াতে 5 সেকেন্ডে ও কী করেছে, কেন্দ্রে ও একটা 60 ডিগ্রি কোণ করেছে, 60 ডিগ্রি কোণ করেছে, ঠিক আছে। তাহলে বলছে তাহলে ঘোড়াটির গতিবেগ কত হবে, তো ঠিক আছে তাহলে শুরু করেছি। তাহলে প্রথমে দেখো কী বলেছিল, দেখো তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত বলেছে 21 মিটার লিখে নিলাম। আচ্ছা, বৃত্তটির পরিধি কত হয়ে যাবে 2 পাই আর মিটার বা একক। তাই আমরা কী করবো, প্রত্যেকটার মান বসে দেবো 2 × 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 21 মিটার, তো 21 মিটার হয়ে গেল। এবার কী করবো, জাস্ট ক্যালকুলেশন, তো 7 দিয়ে 21কে কাটাকাটি করলে হয়ে যাবে 3, মানে 2 × 22 × 3, মানে হয়ে যাবে 132 মিটার, ব্যাস হয়ে গেল। এবার দেখো কি বলেছে যে 360 ডিগ্রি কেন্দ্রীয় কোণের জন্য চাপ কত হয় 132 মিটার হচ্ছে, মানে 360 ডিগ্রি টোটালটা যদি ঘুরতো কত ডিগ্রি কোণ তাহলে হতো, এটা হতো তোমার 132 মিটার চাপ, ঠিক আছে। কিন্তু আমি তো 1 ডিভিশন বার করতে চাই ঐকিক নিয়মে, 1 ডিভিশন কত যাবে 132/360। আচ্ছা, এবার 60 ডিগ্রি কোণ যদি কেন্দ্রে করেছে তাহলে আমি 60 ডিগ্রি বার করতে চাই, 60 ডিগ্রি কেন্দ্রীয় কোণের জন্য চাপ হয়ে যাবে 132 × 60/360। যদি আমি ক্যালকুলেশন করি, সেটা যদি ক্যালকুলেশন করে হয়ে যাচ্ছে তোমার 22 মিটার, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, অতএব ঘোড়াটি 5 সেকেন্ডে যায় 22 মিটার, ঠিক আছে। তাহলে অতএব ঘোড়াটি 1 সেকেন্ডে কত যাবে 22/5, এখন পাচ্ছি তার ঘোড়াটি 60 সেকেন্ড কত যাবে, তার 60 সেকেন্ড বের করে নিব, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 22 × 60/5। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 264 মিটার। অতএব ঘোড়াটির গতিবেগ কত হয়ে যাবে, যেহেতু 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাই আমি বলতে পারবো যে ঘোড়াটি 1 মিনিটে যায় 264 মিটার, তাহলে আমরা বলবো ঘোড়াটির গতিবেগ 264 মিটার/মিনিট, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাবো এবার। দেখো 12-র 2 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো কি বলেছে, ABC ত্রিভুজের বি কোণ সমকোণ এবং অতিভুজের দৈর্ঘ্য √13 একক। হ্যাঁ, এখন বলেছে ওই ত্রিভুজের অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 5 একক হলে sin C + sin A এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো অঙ্কটা তাহলে শুরু করছি। তো অঙ্কটি করার জন্য প্রথমে কি করবো, আমরা একটা ছবি এঁকে নেব, ঠিক আছে। তো আমরা যদি ছবি এঁকে নিই, দেখো যে ABC হচ্ছে একটি তোমার সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তা যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং দেখো AB + BC সমান দেওয়া ছিল 5 একক, ঠিক আছে। জাস্ট আমরা এখানে বলে দিয়েছি সব কিছু। এখন আমরা করবো কি, sin C + sin A এর মানটা বের করতে চাই, ঠিক আছে। sin C + sin A এর মান বের করতে চাই। আচ্ছা, তাহলে sin C মানে sin C বলতে এই কোণটা যদি sin C যদি বার করতে চাই, তাহলে আমরা জানি sin θ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি পাবো, এখানে যদি আমরা বার করি, তাহলে sin C এর ক্ষেত্রে লম্ব হয়ে যাবে AB আর অতিভুজ হয়ে যাবে AC। একই রকমভাবে sin A এর জন্য কি হয়ে যাবে, sin A এর জন্য হয়ে যাবে এই যে এই কোণটা হচ্ছে এই কোণ, তাহলে এই কোণটার জন্য আমরা বলবো sin A সমান লম্ব বাই অতিভুজই হবে। এক্ষেত্রে লম্বটা হয়ে যাবে তোমার বিসি, লম্বটা হয়ে যাবে বিসি, তাহলে বিসি বাই অতিভুজ হয়ে যাচ্ছে এসি, ব্যাস হয়ে গেল। এবার আমরা কী করবো, এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করবো মানে লসগু করবো। লসগু করলে দেখো এসি লসগু করলে হয়ে যাবে এসি হয়ে যাবে, আর এখান থেকে তাহলে উপরে কী যাবে AB + BC, ব্যাস হয়ে গেল। আচ্ছা, AB + BCর মান কিন্তু বলেছে 5 একক, তাহলে 5 হয়ে গেল। আর নিচে হয়ে যাবে এসির মান হচ্ছে √13, তাহলে আমরা কী পাবো, এখানে √13 দিয়ে গুণ করে দেবো উপর নিচে, তাহলে 5 × √13, আর এটা হয়ে যাচ্ছে √13 গুণ হয়ে যাবে শুধু 13, তাহলে আমরা কি পাচ্ছি 5 × √13/13, এটাই আমাদের 12-র 2 নম্বর প্রশ্নের এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো 12-র 3 নম্বর কোশ্চেনটি কি বলেছে, বলেছে দেখো A ও B দুটি পরস্পর পূরক কোণ হলে দেখাও যে sin A + sin B হোল স্কোয়ার = 1 + 2 sin A × sin B, ঠিক আছে। অঙ্কটা তাহলে শুরু করছি। তাহলে 12-র 3 নম্বর কোশ্চেনটা, তো আমি কী করবো এর জন্য, দেখো যেহেতু বলেছে A আর B হচ্ছে পূরক কোণ, তাই আমি দেখো A + B = 90 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা কী করবো, এটার মান বের করবো, sin A + sin B এর আমরা মানটা বের করবো, ঠিক আছে। আমরা একটা ফর্মুলা ভেঙে দেবো, A + B হোল স্কোয়ার ফর্মুলা, কত হয়ে যাবে sin² A + 2 sin A × sin B + sin² B, ব্যাস হয়ে গেল। এবার আমরা কী করবো, sin² A আর sin² Bটাকে আমরা পাশাপাশি রাখবো, ঠিক আছে, বা না রাখলেও চলবে। প্রথমে কী করছি, sin² A + 2 sin A × sin B, আর sin² দেখো B কোণটা আমরা লিখতে পারি 90 - A
আছে 90 মাইনাস এ, তাহলে 90 মাইনাস এ করে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এখন কী করবো, সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার 90 মাইনাস এ মানে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ, হ্যাঁ, প্লাস 2 সাইন এ ইন্টু সাইন বি রেখে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার দেখো সাইন স্কোয়ার এ প্লাস সাইন কস স্কোয়ার এ সমান 1 আর 2 সাইন এ ইন্টু সাইন বি আমাদের এটা থেকে গেল। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে চেয়েছিল যে সাইন এ প্লাস সাইন বি এর হোল স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে 1 প্লাস 2 সাইন এ সাইন বি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের 12-র 3 নম্বর কোশ্চেনটাও কমপ্লিট হলো। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এরপরে ভিডিওতে আমরা নেক্সট স্কুল আমরা ধরবো। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।